আমার কোনো ভাই, আমার কোনো আত্মীয় স্বজনের কারো কোনো একটা লাইসেন্স আছে কিনা? আমি তো সেনাপ্রধান ছিলাম 3 বছর। আমি যদি ইনফ্লুয়েন্স করতাম আমি করে দিতে পারতাম না? এত কিছু ঘটনা করার দরকার ছিল না তো, মার্শাল তো ওই দিনই দিয়ে দিতে পারতাম। এত ঘটনা করার দরকারটা কি? কোথায় থেকে শুরু করা যায়? একেবারে সাম্প্রতিক অতীত থেকে নাকি আরও পেছনে? তবে যেখান থেকেই শুরু করি না কেন, হাজারো প্রশংসার ভিড়ে দেশপ্রেম আর নৈতিকতা ছেদ করে জলজল করে ওঠে জলপাই রঙের অন্ধকার। তাদের গল্প শুরু হয়েছিল দেশ রক্ষার শপথ দিয়ে, কিন্তু শেষ হয়েছিল বিতর্ক আর সমালোচনা দিয়ে। বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবময় অধ্যায়ের বিপরীতে কিছু সাবেক সেনা কর্মকর্তা কখনো গুম, হত্যা, আয়নাঘর, কখনো দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার কিংবা রাজনীতিতে নাম লিখিয়ে বিতর্কে জড়িয়েছেন, বারবার বিতর্কিত করেছেন নিজেকে, সেই সঙ্গে সমগ্র বাহিনীকে। এই সরকার এসেছে with one mission, that is to have fair, free and credible election and hand over power to elected leaders. বাংলাদেশের ইতিহাস এক অন্ধকার অধ্যায়ে প্রবেশ করে সাবেক সেনাপ্রধান মইনু আহমেদের হাত ধরে। দেশের ব্যাপক রাজনৈতিক অস্থিরতার মধ্যে 2007 সালের 11 জানুয়ারি মইনু আহমেদ এবং ফখরুদ্দিন গঠন করেন 111 সরকার। দুই নেত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনা সহ ব্যবসায়ী এবং আমলাদের কারাবন্দী, নির্বাচন স্থগিত, রাজনৈতিক সংস্কারের নামে সেনা সমর্থিত সংস্কারপন্থী দল গঠনের প্রক্রিয়া চলে তার সময়ে। তখন দেশের পরিস্থিতি এমন ছিল যে মইনু আহমেদের নামে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। তবে তা খুব বেশি দিন স্থায়ী হয়নি। নানা ঘটনার পর 2008 সালের ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেয় 111 সরকার। এরপর ধীরে ধীরে দৃশ্যপট থেকে একেবারেই উধাও হয়ে যান এক সময়কার দুদণ্ড প্রতাপশালী মইনু আহমেদ। হারুনুর রশিদ 2000 সালে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হন এবং সেনাবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত হন। অবসর গ্রহণের পর তিনি রাষ্ট্রদূত হিসেবেও নিযুক্ত ছিলেন। 2006 সালে তিনি বিতর্কিত ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট হিসাবে যোগদান করেন। 2012 সালে অর্থ জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয় সাবেক এই সেনাপ্রধানকে। তার আগে রাজনৈতিক কারণে সাবেক সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ দুর্নীতির মামলায় সাজা পেয়েছিলেন। তাকে বাদ দিলে হারুনুর রশিদই প্রথম কোনো সেনাপ্রধান যিনি কারাভোগ করেছেন। 1996 সালে বাংলাদেশ সেনাবাহিনীর 10ম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পরপরই তিনি যোগ দেন বিএনপিতে। 2001 সালের নির্বাচনে মাহবুবুর রহমান বিএনপির মনোনয়নে দিনাজপুর 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2007 সালে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন, যার কারণে সেনাবাহিনী থেকে অবসরের পরপরই পোশাক খুলেই রাজনীতি নামক এক সংস্কৃতি তৈরি হয়, যা রীতিমতো সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে। সাবেক সেনা সদস্যদের মধ্যে তুমুল বিতর্কিত এক চরিত্র চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। 2019 সালে চৌধুরী হাসান সোহরাওয়ার্দীকে সেনানিবাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তার বিভিন্ন আচরণ সেনাবাহিনীর জন্য বিব্রতকর বলেও এক বিজ্ঞপ্তি দেয় আইএসপিআর। লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পাওয়ার পর এনডিসির কমান্ড্যান্ট থাকা অবস্থায় একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এছাড়া বিভিন্ন সময়ে বিদেশে ভ্রমণকালে অশোভনীয় আচরণের কারণে কর্তৃপক্ষ তাকে সতর্ক করে। সম্প্রতি হাসান সোহরাওয়ার্দীর নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা, আমলাসহ বিভিন্ন শ্রেণী পেশার 5 শতাধিক মানুষ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে যোগদান করেছে। সেনাপ্রধান আসলে এভাবে হয় না, কারো ইচ্ছায় আকাঙ্ক্ষায়। আরেক সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের 2 ভাই, এক সময়কার 2 শীর্ষ সন্ত্রাসী হারিস ও জোসেফ। আলোচিত হারিস ও জোসেফ 2টি খুনের মামলায় যথাক্রমে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2019 সালের 28 মার্চ হারিস ও আনিসের সাজা মওকুফ করে প্রজ্ঞাপন জারি করে। তার আগে জোসেফের সাজা মাফ করেন রাষ্ট্রপতি। আজিজ আহমেদ সেনাপ্রধান থাকাকালীন তার এবং তার ভাইদের সাজা মওকুফ এবং অনৈতিকভাবে ক্ষমতার অপব্যবহার করেন, যে কারণে আমেরিকা সরকার আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়াও সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।
শেখ হাসিনার শাসন আমলে যে 5 জন সেনাপ্রধান দায়িত্ব পালন করেছেন তাদেরই একজন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, যিনি আইকেবি নামে পরিচিত। তিনি সেনাপ্রধান থাকাকালে 2014 সালে আওয়ামী লীগের বিনা ভোটের নির্বাচন অনুষ্ঠিত হয়। সে অবৈধ নির্বাচন বাস্তবায়ন করার অন্যতম হোতা ছিলেন এই আইকেবি। তাই অনেকেই বলেন ফ্যাসিবাদ ব্যবস্থার গোড়াপত্তন তার সময় শুরু হয়েছে। তিনি যদি বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মতো অবস্থান নিয়ে হাসিনাকে ক্ষমতাচ্যুত করতেন, তাহলে দেশের রাজনৈতিক অবস্থা এত সংকটে পড়ত না। অবসরের পর আইকেবি অনেকটা আড়ালে চলে গেলেও জুলাই অভ্যুত্থানে তিনি ছাত্রদের পক্ষে অবস্থান নেন, নিজের ফেসবুক প্রোফাইল লাল করেন এবং সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদেরকে সংগঠিত করেন। তাই প্রশ্ন উঠছে, দায়িত্বে থাকাকালীন যিনি আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন, কেন তিনি এখন এই অভ্যুত্থানে আওয়ামী লীগের বিপক্ষে গিয়ে প্রোফাইল লাল করেছেন? অভিযোগ রয়েছে আইকেবি ছিলেন ভারতের রয়ের নির্বাচিত সেনাপ্রধান। বর্তমানে তিনি দেশবিরোধী ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চান এবং বিদেশি রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করতে চান।